ফারাজ পাশ ফিরে অব্রর দিকে চাইতে সে চুপ হয়ে গেল। রাজন একটা সিগারেট এগিয়ে দিল ফারাজের দিকে। ফারাজ নিঃশব্দে সিগারেটটা নিয়ে লাইটারটা ছুঁয়ে ধরালো। এক গভীর টান দিয়ে গাল ভর্তি ধোঁয়া ছাড়লো রাজনের মুখের দিকে, তারপর ছাঞ্চা গলায় বলল, আজকাল একটু এদিক ওদিক নজরটা বেশি যাচ্ছে না ভাই? রাজন ফ্রি কুচকালো, চোখে মুখে অবাক করা দৃষ্টি। নজর দেওয়ার মতো জিনিসের উপর মানুষ তো নজর দেবই। ফারাজ একটা ছিল্ল নিয়ে বলল, কিন্তু আপনি তো পশু ভাই, আপনি কেন নজর দেবেন? রাজন থম মেরে গেল, সঙ্গে বাকিরাও। এই ফারাজ হঠাৎ এত বদলে গেল কেমন করে? বুঝলাম না ফারাজ, এইবার দেশে আসার পর তোর হইলটা কি? তুই তো এমন ছিলি না, ওই মাইয়া তোর মাথা খাইছে? বলল রোশান। ফারাজ গাছ ছমছমে এক শান্ত কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন বাই মাইয়া? শি ইজ মাই লিগালি ম্যারিড ওয়াইফ। শি ইজ মিসেস ফারাজ ইলাহি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? টেল মি। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই নো হাউ টু এক্সপ্লেইন। রোশান বিরক্তির সুরে বলল, কিন্তু তুই যা করতেছ ঠিক হইতেছে না। তুই তো নিজেও বিপদে পড়বি, আমাগরেও ফেলবি। তুই বাঘের মুখ থেকে শিকার থাবা দিয়ে দিস, আর এখন সেই শিকার নিয়ে আমাগো লগে ঝামেলা করতেছ। আমার শিকারি ভাই, থাবা দেওয়া আমার ধর্ম। লিসেন, আমাকে আমার কাজ করতে দেন, আপনারা আপনাদেরটা করেন। আমার কাছে আঙ্গুল ঢোকানোর চেষ্টা করলে আমি একেবারে হাত ঢুকিয়ে দেব। আরেকটা কথা, আমি কিন্তু আঙ্গুল ছুঁই না, গোটা হাতটাই ছিঁড়ে উপড়ে ফেলি। ভাই এমন করে কয় না, বইলা গেলা শেয়ারিং ইজ কেয়ারিং। যে শেয়ারিং ইজ মাই ফাক, এসব আমি ফালতু দিয়েও গুনি না। ভালো মানুষ হয়ে আছি, সেভাবেই থাকতে দেন। উঠলাম। কথা শেষ করে সে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত নষ্ট না করে সোজা রুমের দিকে পা বাড়ালো। ভেবেছিল চিত্রাকে আজকে একটা সারপ্রাইজ দিবে, তবে মুড নেই এখন। সিঁড়ির কাছে পৌঁছে পেছন ফিরে কঠোর গলায় মিতালিকে বলল, অব্র তোর আপাকে বল রুমে আসতে জলদি। শুষ্ক গলায় ছোপ গিলে চায়ের কাপ নামিয়ে রাখলো। ভাইয়ের মেজাজে বরফ থেরাপি দিতে হবে। সে ধীর পায়ে সিঁড়ির দিকে এগোলো, কিন্তু হঠাৎই পেছন থেকে কে যেন থপ করে ঝাঁপিয়ে পড়লো তার গায়ে। একটা কর্কশ আতঙ্কিত কণ্ঠ চিৎকার করে উঠল, কালুর বাপ, হোয়ার আর ইউ গোয়িং? প্লিজ আমার সারা নো গোয়িং বিকজ আই লাভিং। শাড়িগুলো। চিত্রা কিছুটা অবাক হয়ে উঠে চোখে মুখ দিয়ে প্রশ্ন জাগে। দাঁত পিষে পড়ল। বাংলা বুঝছো না? তোমাকে না বলেছি শাড়ি শুধুমাত্র আমার সামনে পড়বে? কি চাও তুমি? তোমার জন্য আমার হাত রক্তাক্ত হোক? চিত্রাকে কথা বলার সুযোগ দেয় না ফারাজ। আলমারি খুলে নিঃশব্দে বের করলো একখানা কালো রঙের কামিজ। নির্বিকার ভঙ্গিতে তা তার হাতে তুলে দিয়ে বলল, নাও বদলে ফেলো। চিত্রা হতবাক। এখানে? ফারাজ বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? লজ্জা করছে? নিচে যখন এতগুলো পরপুরুষকে পেট দেখাতে পেরেছো, তাহলে এখন স্বামীকে দেখাতে অসুবিধা কোথায়? চিত্রার কণ্ঠ কেঁপে উঠল। আপনার কি হয়েছে? এমন করছেন কেন? ফারাজ ক্ষিপ্ত হয়ে চিত্রার বাহু ধরে টেনে আনলো নিজের কাছে। তার গাল চিপে ধরে নিশার চোখে বলল, বেটি সহজ কথা বুঝো না, ইংরেজি মারতে হবে? শোনো চিত্রা, তুমি কেবল আমার, কেন বুঝো না? অন্য কেউ তোমাকে দেখুক, তোমার দিকে খারাপ নজর দেখে আমি সহ্য করতে পারি না। শিরায় শিরায় জ্বালা ধরে। আর তুমি বলদি আগুনে ঘি ঢালো। মন তো চায় দেই দুইটা কানের নিচে লাগিয়ে। খালি আমার রক্তে মিশে গেছো দেখে ছাড় দিচ্ছি। দেখুন, শান্ত হন। কি এমন করেছি? কারা নজর দিল? এই চুপ, প্রশ্ন শুনতে চাই না। জাস্ট যা বললাম তাই যেন হয়। ফারদার আমার কথা অমান্য করলে তোমার সুন্দর পেটটায় সিগারেটের দাগ বসে যাবে। আগুনকে আগুনের ভয় দেখাচ্ছেন এলাহি? ঠোঁট বাঁকিয়ে ধীর কণ্ঠে বলল। ফারাজ একটু থেমে চোখের পাতা কুচকে গভীর দৃষ্টি মেলে বলল, বউকামে আগুনের ভয় কেন দেখাবো? মানলাম তুমি আগুন, তবে আমি তো নই। আমি হলাম উত্তাল সমুদ্র। আগুনকে ধ্বংসের ক্ষমতা নিয়ে আমার জন্ম। মাইন্ড ইট। বলেই সে চিত্রার বাহু ছেড়ে দিল। ওয়াইন কুলার খুলে বের করলো মদের বোতল। ঠকঠক করে কয়েক ঠোক গিলে ফেলল। তারপর গভীর দৃষ্টি চিত্রার উপর স্থির রেখে বলল, আমি নাস্তা নিয়ে আসছি, খাইয়ে দেবো আজ তোমাকে। ততক্ষণে বদলে নাও। চিত্রার মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। এ কেমন অদ্ভুত মানুষ! এ কেমন তার দৈত্য সত্তা! এই তো একটু আগেও শক্ত কথা বলছিল, এখন আবার খাইয়ে দিবে বলছে। এই লোক নিজে খেতে পারে, হাত দিয়ে তো খেতে পারে না, অদ্ভুতভাবে খায়। অভ্যাস তো কী সব ইংরেজদের মতন চামচ দিয়ে খাওয়ার। চিত্রার চোখে এই তো জল চলে আসবে বলে তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়েছে।
চোখে জল আসতে দিবে না সে। এতটাও দুর্বল নয় সে। কম্পিত গলায় সে কেবল জিজ্ঞেস করলো। আপনি খাবেন না? খেয়েছেন? ফারাজ হেসে উঠলো, ধীর চিত্তে শুধল। কখন খেলাম? তৈরি হও, তোমার ক্লাস নেওয়া এখনো বাকি। ক্ষুধা তো আমি অবশ্যই মিটাবো বিবি জান। চিত্রা কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতে নিচ থেকে আসা চেঁচামেচির শব্দে ঘাবড়ে যায়। এখন পর্যন্ত এমন চেঁচামেচি এই বাড়িতে কখনো হয়নি। চিত্রা রুম থেকে দৌড়ে বের হয়, দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। নিচে উকি দিদি বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে আসে। নিচে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। চিত্রা মাথায় কাপড় দিয়ে জলদি দৌড়ে সিঁড়ি নিচে নামে। আয়শার গায়ে হাত রাখতে মেয়েটা নিচু গলায় বলে উঠল, আপা মাফ করবেন, আজ কাজের প্রথম দিন ছিল, এরই মাঝে যে এত বড় কাণ্ড হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। চিন্তার কিছু নেই, আমি দাদিকে সামলাচ্ছি। আয়শার পরিবারে তার দাদি ছাড়া কেউ নেই। সেদিন আয়শার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে চিত্রা বেশ খারাপ লেগেছিল। তাছাড়া এই বাড়িতে কাজের মানুষের যদিও দরকার নেই, তবুও একটা কাজের দোহাইয়ে যদি কারো জীবন চলে তাতে ক্ষতি কিসে? ফারাজকে রাজি করে চিত্রা এই বাড়িতে আয়শা আর তার দাদির থাকার ব্যবস্থা করে। আসলে পৌরার বয়স হয়েছে তো, তাই হুটহাট নাটকীয়তা ভর করে। তা না হলে এমনিতে সে ঠিকই আছে। তবে সমস্যা হুট করে কালুর মায়ের চরিত্রে ঢুকে যাওয়া, ভুলভাল ইংরেজি বলা, এসব সে কোথা থেকে শিখেছে আশা তাও জানে না। তবে সে এটা ভালো করেই জানে, ভালো একটা কাজের তার খুব দরকার। লোকের পকেট মেরে কয়দিনই বা চলা যায়? অন্তত একটা পার্মানেন্ট কাজ হলে, থাকার জায়গা হলে দাদুকে ভালো একটা ডাক্তার দেখানো যাবে। কোনো সমস্যার কারণে দাদু এমন পাগলামি করে তাও জানা যাবে। আজকে নো সারিং কালুর বাপ, ইউ নো গো এনি জায়গা। আরে ছাড়ুন প্লিজ, আমার তো বিয়েই হয়নি। কালুর বাপ কেমন করে হলাম? নো ইউ মিসা টক করতেছো। প্লিজ কালুর বাপ গো হাউজে। কালুর মিল্ক ফিনিশ, সুহি কামসে মিল্ক বাই করতে হইব। ফারাজ এতক্ষণ দাঁড়িয়ে তামাশা উপভোগ করছিল, এবার হাসি চেপে বলল, আরে ওরে ছাড়ুন, ও কুদ্দুসের বাপ, ছাড়ুন বলছি। বিদ্যা সঙ্গে সঙ্গে খেপে গেল, চোখ রাঙিয়ে ফারাজের দিকে আঙুল তুলে বলল, হু আর ইউ ননসেন্স হিন্দু বয়, হোয়াই ইউ টক করতেছো আওয়ার মাঝে। এই বাল, মাথা গরম হয়ে যাচ্ছে, থাম বুড়ি এইবার। বলল অবশ্য। ফারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, খুব কষ্ট করে হাসি আটকে রেখে তামাশা দেখছে। ইউ সেট আপ কালুর বাপ, টাল মি হুয়াই ইউ আগ্রি। বুড়ি, তোমার সেটআপের গোষ্ঠী কিলাই ছাড় কইলাম আমারে। শালি আয়শা, তোর মেন্টাল তার সেরা দাদিকে সামলা। তোদের দুইটারে মেরে কিন্তু যমুনায় ভাসাবো। উদ্ধার কর আমাকে শালি ডাবচোর। দেখ শালা, তুই আমারে ডাবচোর কইবি না, ইগোতে লাগে। তোমার ময়লাতে লাগে বাল। এই ফারাজ ভাই, এই চোরকে কেন ঘরে জায়গা দিছেন? এই শালি তো শেষরা পকেট মার। ঘরের জিনিসপত্র হিসাব করেন জলদি, একটা কমলেই বুঝবেন এই চুন্নি চুরি করে চোরা বাজারে সাপ্লাই করে দিয়েছে। এইভাবেই কাজটা ভালো করেননি আপনি। দুঃখে অঙ্গে অঙ্গে যন্ত্রণা করছে। সবার ধৈর্যের বাঁধ যখন ভাঙতে বসেছে, ঠিক তখনই ফারাজ গম্ভীর গর্জনে ধমক দিল। চুপ। শব্দটা বজ্রপাতের মতোই পড়ল। মুহূর্তে চারপাশ স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধার অদ্ভুত পাগলামিও নিমিষে উবে গেল। সে কয়েক মুহূর্তে চারপাশ তাকিয়ে ধীরে হাত ছেড়ে দিল, তারপর কুকড়ে গিয়ে লজ্জিত স্বরে বলল, মাফ করবেন, তবে আমি আপনারে এমন কইরা দৌড়ছি কেন? অভ্রিমুখ পাকিয়ে বলল, লাভিং করতে? এটা কি? আপনার জানার দরকার নেই, আপনি নিজের ঘরে যান, বিশ্রাম নেন। অব্র হয়ে ফারাজি জবাব দিয়ে দিল। আয়েশা তড়িঘড়ি করে দাদিকে নিয়ে চলে গেল। অব্র একটা দীর্ঘশ্বাস পেল। তবে কি এখন থেকে রোজ এসব সহ্য করতে হবে? অব্র গলার শিরা চান করে বলল, বাপরে, বউ না থেকেও এত যন্ত্রণা, থাকলে না জানি কি হতো। মারিয়া রান্নাঘরে একা, ঘরের শ্যাওলা ধরা, দেয়ালে আঁচল ঠেকিয়ে ঘাম মুছে অস্পষ্ট স্বরে আপন মনে বকবক করে চলেছে। সংসার প্রতি তার ক্ষোভ জমেছে দিনকে দিন। ক্ষোভ থাকবেই বা না কেন? চিতা থাকাকালে সে সব কাজ করেছে, আর মারিয়াও বাকিরা ছিল ভোগের আসনে। কিন্তু চিত্রা বিদায় নেওয়ার পর থেকে গোটা সংসারটার বোঝা তার কাঁধে এসে পড়েছে। সোহাগের আচরণ ইদানিং রহস্যময় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে কোথায় যায়, কি করে, কারো জানা নেই। দিনে ফিরে আসে, ঘুমায় আর বাজার সদাই করে। কথায় আছে, সংসারে যার স্বামী আয় বেশি তার সুখও বেশি। এখন মারিয়া এসব করার গণ্ডা উপলব্ধি করছে। মাহাদি এক সামান্য মিলে কাজ করে। মাইনের অঙ্ক হাস্যকর রকমের কম, ফলে সংসারে তার গুরুত্ব ততটা নগণ্য।
আর মার্জিয়া শুধু বিবাহিত এক নববধূকে নিয়ে আলাদা শেষ নেই তার। সারা জীবন মারিয়ার পাশে থেকেও এক নবাগত নারীর স্নেহে সে ইদানিং মোহবিষ্ট হয়ে পড়েছে। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে, কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আঁচল দিয়ে ঘাম মুছতে চায়। এমন সময় হঠাৎই পেছন থেকে একজোড়া বাহু তাকে আঁকড়ে জড়িয়ে ধরে। আতঙ্কে তার বুক ধক করে উঠে, চিৎকার করতে যাবে এমন সময় শক্ত একটি হাত তার মুখ চেপে ধরে। মারিয়ার মুখ থেকে গোঙানির শব্দ পড়ে। এক ঝটকায় ঘাড়ে ফিরিয়ে তাকাতেই চোখে বিস্ফোরিত হয়ে যায়। এমন করে চেঁচাও কেন? মাহাতি মারিয়ার মুখ থেকে হাত ছুড়িয়ে নেয়। পিরিত দেখাতে এসো, এগুলো ভালো লাগে না, কেন যে করো? মাহাতির কণ্ঠ নির্বিকার। পেটে বহুত ক্ষুধা, রান্দা হয়েছে, হইলে খাওন দাও। হয় নাই, শাক বসাইছি কেবল। এক হাতে মানুষ কত কি করে, জান্নাতরে তো আমার কামই করতে দেয় না। মাহাতি মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সব সাইরা তুমি আমার কাছে আসছো, তবুও তোমারে আমি সুখ দিতে পারলাম না। স্বামীর কণ্ঠস্বর বদলে যায়। সেই কণ্ঠস্বর শুনে মারিয়া বিচলিত হয়, তার দিকে চেয়ে বলল। এইভাবে কেন বলতেছো? মাহাতি চোখ নামিয়ে নেয়। জানো মারিয়া, মানুষ যখন অভাবে পড়ে তখন তার ভালো মন্দের বোধও লুপ্ত হয়। সে বুঝতে পারে না কোথায় পা দিচ্ছে, কার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মাথা ঠিক থাকে না, লোভ তারে অন্ধ করে ফেলে। কিন্তু একদিন হুট কইরাই সে অনেক টাকার মালিক হয়ে যায়। মারিয়ার চোখ কুঁচকে তাকায়। এসব কি যে কও? মাহাতি ধীর পায়ে এগিয়ে আসে, তার কপালে আলতো করে চুমুখে ফিসফিস করে, তোমারে আমি সব দিমু মারিয়া, রানী কইরা রাখমু, সেদিন বেশি দেরিতে নাই। মারিয়া ধীরে ধীরে মাথা রাখে স্বামীর বুকে। কিন্তু কেন জানি বুকের গভীর এক আশঙ্কা ঘনমায়ন হয়ে উঠেছে। তার ভয় হচ্ছে, খুব ভয়। দুপুর গড়িয়ে বিকেল। ফারাজ এই সময় পুরোটাই নিচেই কাটিয়েছে, উপরে ওঠার প্রয়োজন অনুভব করেনি। চিত্রাকে খাবার খাইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সকালবেলার দৃশ্য বারবার তার মনের আয়নায় ভেসে উঠেছিল। সে অস্বস্তি ও ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে সে সারাদিন হলরুমে বসে কাজে নিমগ্ন ছিল। মিতালিকে দিয়ে এসে চিত্রার রুমে নাস্তা পাঠিয়েছিল, কিন্তু চিত্রা একেবারে জন্য নিচে নামেনি। এমনকি ফারাজ কি করেছে, কোথায় আছে তা জানার বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করেনি। এই নির্লিপ্ততা, এই উদাসীনতা প্রমাণ করে কতটা বেমান সে। তবে আশ্চর্যের বিষয়, এখন আর ফারাজের মনে কোনো ক্রোধ নেই। মন হালকা হতে সে কিচেনে যায়। আজ সে নিজ হাতে রান্না করবে চিত্রার জন্য বিদেশি খাবার। ডেনমার্কের পরিচিত একটা নাম গ্রোনশাক সুপে। রান্নাঘর থেকে বাকিদের বের করে দিয়েছে ফারাজ, শুধু নীরুকে নিজের পাশে রেখেছে। তবে মিতালি মাঝে মাঝে উকি দিচ্ছে রান্নাঘরের ফাঁক দিয়ে। নীরুকে তার একদমই সুবিধারই মনে হচ্ছে না। যদি সে খালুর সঙ্গে অতিরিক্ত সখ্যতা করে তোলে, যদি অনাহুত ঘনিষ্ঠতা তৈরি হয়, তাহলে চিত্রা আবার কি হবে? না, তাকে পাহারা দিতে হবে, কড়া পাহারা। অভ্র তার পেছনে উকি দিচ্ছে, সেও এই ঘটনা নির্বিয়ে পর্যবেক্ষণে রাখছে। এমন সময় হঠাৎই অভ্র গরম নিঃশ্বাস অনুভব করে কানের পাশে। শিউরটি পেছনে তাকাতে দেখে আয়েশা তার ঘাড়ের কাছে মুখ এনে রান্নাঘরের ভিতরে উকি দেওয়ার চেষ্টা করছে। অভ্র থত পিষে পড়ল। এই বাল, আমার পেছনে কি? দূরে গিয়ে মর, কাছে মরলে লেমন ফ্লেভারের গন্ধ বেরোবে। তুই শালা দূরে যা, দেখতাছিস না ফারাজ সাহেবের ওপর নজর রাখতাছি। কেন রে, তোর এত নজর কেন রাখতে হবে? আমি কি মরে গেছি? ময়লা আলী, তুই গিয়ে ময়লার ব্যবসা কর, এখানে তোর কাজ নেই, যা ভাগ। সঙ্গে তোরে নিয়েই যামু, তুই খা। এই বাল, তুই একটা মাল। আসো শালি, বাথরুম থেকে তোমারে একেবারে মাল উঠাইয়া খাওয়াই, খচ্চর ডাবচোর। চিনি কতখানি দিব চাই? আর তুমি এই অবলায় চা খাবে? ইচ্ছে মতো দে, খাওয়াবো তো তোকেই। মানে? চা বানা জলদি। ফারাজ চিত্রার জন্য পাশেই বিদেশি কি একটা খাবার রান্না করছে। রান্নার সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেয় সে। তারপর হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে সরু চোখে তাকায় নীরুর দিকে। নীরু একটু পরপর চুল ঠিক করছে, আপনা আপনি আবার হাসছে। ড্যাপট্যাপ করে তাকিয়ে আছে ফারাজের দিকে। ফারাজের শার্টের দুই হাতা কোণে অবধি তোলা। নীরু ভালো করে একবার তার দিকে তাকায়। তার দৃষ্টি আটকে যায় সুদীর্ঘ সৌম্য দর্শনের ন্যায়। এই সুদর্শন পুরুষের উপর বারবার আটকায়, এ নতুন কিছু নয়। চায়ের ট্রেটা চিত্রার হাতে তুই তুলে দিয়েছিলি? ইস, আমাদের মাঝে আবার ওর কথা কেন? স্পেস চাই ওর থেকে। তুই আগে স্পেসের স্পেলিং কর, সেটা তো পারবি না। এখন বল, চিত্রার হাতে চায়ের ট্রে তুই তুলে দিয়েছিলি? নীরু খানিকক্ষণ নীরব থেকে চোখ নামিয়ে ক্ষীণ স্বরে বলল,
ফারাজ পাশের চুলায় রাখা ফুটন্ত চায়ের দিকে তাকে নিঃশব্দে হাসলো, তারপর গভীর কঞ্চে বলল, এই গরম চা যদি কারো গায়ের উপর পড়ে তাহলে কি হবে? উড়ে যাবে ত্বক। ট্রাই করে দেখতে হবে তবে। কথাটা বলা মাত্র নিরু কবজি টেনে হাতটা ফুটন্ত চায়ের পাতিলে ডুবে দিল সে। নিরু যন্ত্রণার চিৎকার করে উঠতে ফারাজ তার মুখের উপর এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করল, গম্ভীর স্বরে থতে থত চেপে বলল, সাউন্ড যেন আমার কান অব্দি না আসে, তাহলে এই রান্নাঘরে পুড়িয়ে মারবো। ভয়ে নিরু নিজের মুখে নিজেই চেপে দিল, কিন্তু তীব্র যন্ত্রণা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল। হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও সে পারল না। ফারাজের শক্তির সঙ্গে পেরে ওঠা তার সাধ্যের বাইরে। আর কখনো চিত্রাকে দিয়ে কিছু করাবি? বল বল, জলদি বল। যত দেরি করবি তত যন্ত্রণা পোহাতে হবে। তোর সাহস কি করে হয় আমার বউকে ট্রেনে নিয়ে পাঠানোর? না, কখনো না, ছাড়ো প্লিজ। সন্তোষজনক উত্তর পেয়ে ফারাজ নিরুকে ছেড়ে দিল। তার হাত আগুনের ছোঁয়া লাল হয়ে ফোসকা পড়ে গিয়েছে। নিরু ব্যথার কুকড়ে উঠে ফারাজ নির্বিকার। সে টিস্যুতে নিজের হাত মুছছে, চিত্রার জন্য খাবার প্লেটে সাজায়। পকেট থেকে এক বান্ডিল 1000 টাকা নোট বের করে নিরুর হাতে গুজে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, ছিল, টাকাটা রাখ। এতে ব্যথাও সারাতে পারবি আর মনও খুশি করতে পারবি। এনজয়। কথাটা বলে ফারাজ যাওয়ার জন্য পা বাড়াতে নিরু আবার নিজের হাতের দিকে তাকে চিৎকার করে কাঁদতে শুরু করে। তবে ফারাজ চিবুক শক্ত করে ঘাড় ফিরিয়ে তার দিকে শীতল দৃষ্টিতে চাইতে কান্নার শব্দ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফারাজ এক হাত পকেটে গুজে অন্য হাতে খাবার প্লেট নিয়ে শীষ বাজতে বাজতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তার চেহারা দেখে মনে হচ্ছে কিচ্ছুই হয়নি। অভ্র, আয়শা, মিতালিকে বহু আগে রান্নাঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আয়শা আজ প্রথম দিন কাজে এসেছে। এইসব দৃশ্য দেখলে ভয় পেয়ে যাবে। আর যদি চিত্রাকে কিছু বলে দেয়, ফারাজের বিরুদ্ধাচরণ করার ফল কি হতে পারে সে তো জানে। মোহনা এক নিবিড় উপন্যাস প্রেমী। তার একাকিত্বের একমাত্র সঙ্গী বই। বহুবার পড়া জহির রায়হানের 1000 বছর ধরে উপন্যাসের পৃষ্ঠাগুলো সে আবার উল্টে পাল্টে যাচ্ছে। তৃষ্ণা মেটে না তার। প্রতিবার পড়লে মনে হয় নতুন করে আবিষ্কার করছে। আপা, আইমু। মোহনা চোখ তুলে তাকাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রোগাটে চাপা বনের এক কিশোরীকে দেখতে পেল। ভালোবেসে সে মেয়েটিকে ফুল বলে ডাকে। মেয়েটিটা ফুলি, বয়স 13 কি 14। এই জমিদার বাড়ির মালির ভাতিজে, নারায়ণগঞ্জে থাকে। এইবার প্রথম চাচার বাড়িতে বেড়াতে এসেছে। সেদিন বাগানে গিয়েছিল মোহনা, তখনই চোখে পড়ে ফুলিকে। ফুলির সঙ্গে সেদিন কথা হয় মোহনা। ফুলি বড় বড় দুটি উজ্জ্বল চোখ নিয়ে তাকে বলেছিল, আপা, আমি আপনার মতো সুন্দর হইবার চাই। মোহনা ফুলির মাথায় হাত বুলিয়ে শুধিয়েছে। আয়নায় চেয়ে দেখো, তুমি আমার থেকেও সুন্দর। সে কথা শুনে ফুলি খুব খুশি হয়েছিল। খুশিতে হাততালি দিয়েছিল। জমিদার বাড়ির দক্ষিণে বাড়ির কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে। যারা দিনরাত এখানে থেকে সেবা করে তাদের জন্য জায়গা সেখানে হয়। দুলাল মিয়া দীর্ঘদিন যাবত এ বাড়িতে কাজ করে, পরিবার নিয়ে এখানেই থাকে। ফুলি তো মাত্র কদিন হলো এখানে বেড়াতে এসেছে, আবার চলে যাবে। কিন্তু তার এখানে আসা নিয়ে তো মোহনার যত ভয়। এত বোঝানোর পরও কেন দুলাল মিয়া মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দিল না? এই বাড়ি বিপদসংকুল, ফুলির এখানে থাকা মানে ঝুঁকি। জলদি ভিতরে আসো। মোনা বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হলো কেউ দেখেছে নাকি। তারপর ফুলিকে দ্রুত ঘরে ঢুকিয়ে দিল। এই ফুল, তোকে না বলেছি ঘর থেকে বের হবে না, আর তুই এখানে চলে এলি কেন রে? আপা, কালকেও আপনি আসেনি বাগানে, আজকেও আসতে ছিল না, দেখা চলে এলাম। আমার রুম কে চিনিয়ে দিয়েছে? একটা মাইয়া। আসার সময় কোনো পুরুষ মানুষ দেখেছিল তোকে? ফুলি দুপাশে মুখ ফিরে না বোধক জবাব দেয়। মোহনা ঘড়ির দিকে তাকায়। দুপুরে খেয়ে বাড়ির পুরুষেরা বাইরে বেরিয়েছে। ইদানিং রাতের থেকে দিনে কাজ করে এরা। নিহানটাও ঘরে আছে। এই সময় বউ নিয়ে দরজা এঁটে ঘুমানোর অভ্যাস তার। বাড়িতে আর কে আছে? অভ্র, ফারাজ, তাদের নিয়ে ভয় নেই। অন্তত মেয়েলি কোনো বিষয় তো নয়ই। তবে ভয় হয়, এলাহিদের রক্তই তো ধমনীতে বইছে। এদের জন্ম পাপ থেকে, আর পাপ তাদের জীবনের একটা অংশ। তবে পাপ কি? কে বলি কি অপরাধমূলক কাজ করাকে পাপ বলে? মিথ্যে বলা, কথা দিয়ে বিশ্বাসঘাতকতা করা তো পাপ। আর মেয়ের জাতকে নিচু করে দেখা, সস্তা মনে করা, সেসব কি মহাপাপ। মোহনার ঘরে খাবার জিনিসের অভাব নেই। রোশনের রাত জাগলে ক্ষুধা পায়, তাই ঘরে সবসময় হাবি চাবি এনে রাখে সে। মোহনা সেখান থেকে একটা
বিস্কুটের প্যাকেট ফুলির হাতে ধরিয়ে দিয়ে বলল। আমি তোর চাচার সঙ্গে কথা বলবো তোকে বাড়ি পাঠিয়ে দিতে। ফুলি নিষ্পাপ মুখটা ছোট্ট হয়ে আসে। সে তো মোহনা আপাকে এত পছন্দ করে, তবু মোহনা আপা খালি তাকে বাড়ি যেতে বলে। মাত্র 2-4 দিন হলো তো সে এখানে বেড়াতে এসেছে। জীবনে এত বড় বাড়ি কখনো চোখে দেখেনি। এত জলদি বাড়ি চলে গেলে কেমন করে হয়? আপনি সব সময় আমারে যাইবার কেন কোন? আমার এই জায়গা ভালো লাগছে। আমি আপনার লোকে থাকবার চাই। মোহনার চোখে অশ্রু সজল হলো, কিন্তু সে কাঁদল না। মোহনাদের কাঁদতে নেই, তারা পাথর, তাদের পাথর হয়ে বাঁচতে হয়। তুই ওদের চোখে এখনো পড়িসনি। এই বাড়ি তোদের মতো নারীদের জন্য নয়, বিশেষ করে অসহায় নারীদের জন্য। তোর চলে যাওয়াই ভালো। ওদের নজর বাড়ি থেকে শুরু হয় আর বাহিরে গিয়ে শেষ। এসব তুই বুঝবি না। মোহনার কঠিন কথা ফুলির মগজে ঠুকলো না। সে বিস্কুটের ক্রিম জিব্বা দিয়ে চেটে মুচকি হাসলো। এখন তুই চলে যা, এখানে আর আসবি না। আমি বাসায় গিয়ে না হয় তোর সঙ্গে দেখা করে আসবো। আর শোন, বাগানে টই টই করবি না। যদি করিস তাহলে আর কখনো তোর সঙ্গে কথা বলবো না, দেখাও করব না। আমি সব হই না চলমু আপা, আরে রাগ করবেন না। মোহনা ফুলিকে একা ছাড়ার সাহস পেল না। সঙ্গে নিয়ে গিয়ে ঘর অবধি পৌঁছে দিবে বলে ঠিক করে। তবে সিঁড়ি দিয়ে নামার সময় ফারাজ এলার মুখোমুখি হতে হয় থাকে। ফারাজ মোহনার দিকে তাকায় না, তবে মোহনার আলে লুকিয়ে তো বাচ্চা মেয়েটার দিকে একবার দৃষ্টি যায় তার। চেহারায় কোনো অভিব্যক্তি আসে না। সে খাবারের প্লেট হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মোহনা যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে, মনে মনে শুধু হয়, হায় আল্লাহ, শকুনের নজর যেন এই নিষ্পাপের গায়ে না লাগে। ফারাজ ঘরে প্রবেশ করতে চোখে পড়ে নিস্তব্ধ হয়ে বিছানায় ঘুমন্ত চিত্রের উপর। এই সময় সে সচরাচর ঘুমায় না। ব্যতিক্রমী এই দৃশ্য দেখে ফারাজ অন্তর একটু ব্যথিত হয়। সারাদিন পরিশ্রমের পর সেও কষ্ট করে নিজে হাতে রান্না করে নিচ্ছে, অথচ তার বিবি যান নিশ্চিন্তে নিদ্রায় নিমগ্ন। খানিকটা খারাপ লাগলেও পরক্ষণেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফারাজ নিজেকে সামলে নেয়। এসব আবেগ দিয়ে দিন চলবে না। সে ছোট লোক নাকি? টেবিলের উপর খাবার রেখে ধীর পায়ে এগিয়ে এসে চিত্রার পাশে বসলো ফারাজ। অদৃশ্য আকর্ষণে সে নত হয়ে তাকালো স্ত্রীর প্রশান্ত মুখপানে। হঠাৎই দৃষ্টি পড়লো চিত্রার গলার কাছে চেনা কিছু চিহ্ন লেপ্টে আছে সেখানে। ফারাজ স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো। এসব দাগ অন্য কিছু নয়, তারই ভালোবাসার অনিবর্চনীয় স্বাক্ষর। মৃদু হাসলো সে। অতি সন্তর্পণে সে চিত্রার হাতে স্পর্শ করলো, যাতে ঘুমের পর্দা না কেঁপে ওঠে। ফারাজ চিত্রার হাত ছুঁয়ে আঙুলের উপর ঠোঁট রাখলো গভীর আলিঙ্গনে। তারপর আলতোভাবে হাত সরিয়ে এনে গালের উপর রাখলো। মুহূর্তে চিত্রার উষ্ণ কোমল ত্বকের স্পর্শ প্রশান্তি ছড়িয়ে দিল তার অন্তরে। তবে এক লহমায় সে অনুভব করলো চিত্রার শরীর মাত্রাধিক গরম। হাতের উল্টো পিঠ চিত্রার কপালে ছুঁতে ফারাজ বুঝতে বাকি রইল না চিত্রার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তার মানে কি প্রিয়তমা এতক্ষণ বেহুশ হয়েছিল? প্রিয়তমা, এই এই উঠো, রাগ উঠছে কিন্তু। এই চিত্রাঙ্গনা। ফারাজ ব্যাকুল কণ্ঠে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। উদ্বেগের ছায়া গাঢ় হতে থাকলো তার চোখে মুখে। আর দেরি করা চলল না। সে দ্রুত টেবিলের উপর রাখা গ্লাস থেকে একটু পানি তুলে চিত্রার মুখে ছিটিয়ে দিল। শীতল স্পর্শে চিত্রা সামান্য নড়েচড়ে উঠল, ঠোঁট কেঁপে উঠল অজানা অস্পষ্ট স্বরে। তবু চোখ মেল না। ফারাজের বুঝতে বাকি রইল না রাতের ঝড়ের কারণেই প্রকৃতির এই অবস্থা, কিন্তু তাই বলে এই ঝড়ের একেবারে জ্বরে চলে আসবে? ফারাজ আলতো করে চিত্রার গালে হাত রেখে আবারও বলল, দেখি ওঠো, গোসল করলে জ্বর সেরে যাবে। আফসোস বেবিজান, তুমি সাইক্লোন, সুনামি, ঘূর্ণিঝড় ওরফে ফারাজ ইলাহির এক রাতের দাপটেই তামা তামা হয়ে গিয়েছো। হিসরে বউ, তুমি যদি কারেন্ট দিয়ে বাতি না জ্বালাতে পারো, তবে তোমার স্বামীর এত কারেন্ট কাকে দান করবে? বুঝলাম, বিয়ে আরো 3টা করতেই হবে। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রাকে বাহুডোরে তুলে নিল। চিত্রার অবশ দেহ তার উষ্ণ ত্বকের স্পর্শে সংস্পর্শে শীতল আধখোলা চোখে চিত্রা ফিসফিস করল, আমি ঠিক আছি। কিন্তু ফারাজ কি এসব শোনার পাত্র? সে কোনো উত্তর দিল না, কোনো দৃষ্টিপাতও নয়, শুধু দৃঢ় পদক্ষেপ এগিয়ে চল। ওয়াশরুমে প্রবেশ করে নিখুঁত ভঙ্গিতে চিত্রাকে ঝর্ণা নিচে দাঁড় করল। ফারাজ ঝর্ণা ছেড়ে একটু দূরে এসে দাঁড়ালো। মুহূর্তেই ঠান্ডা জল ছিটকে পড়ল কপালে, গালে। কাঁপুনি জায়গা সারা শরীরে ফারাজ নিষ্প্রিয় দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। ঝর্ণা ধারায় সে নিজে ভিজতে চায় না, তবে চিত্রার জন্য এই শীতল স্পর্শ অপরিহার্য। ভারাক্রান্ত দেহের উত্তাপ নিঃশেষ হবে এই
প্রবাহী। চিত্রার সারা শরীর শিহরিত, ঠান্ডার তীব্রতা, তার ঠোঁট কাঁপছে, দৃষ্টিতে ক্লান্তির ছাপ। জলধারার আঘাতে সে ধীরে ধীরে সম্বিত ফিরে পাচ্ছে। ফারাজ পকেটে হাত গুছে দাঁড়িয়ে পড়ল। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। শরীরকে ভিজিয়ে জ্বরকে দাঁড়াও। চিত্রা বিচ্ছে তার সারা শরীর, মন উত্তপ্ত শরীর ঠান্ডা জলে ধীরে ধীরে শীতল হচ্ছে। ফারাজ চিত্রার দিকে চাইবে না বলে মন স্থির করে। চাইলে তার পিছনে আদর আদর অনুভূতি চাইবে। বউটা এমনিতেই এইসব কারণে জ্বর হয়েছে, এখন যদি আবার সে ভুল করে কিছু করে বসে তবে হয়তো হাসপাতালে দৌড়াতে হবে। ফারাজ অন্যদিকে তাকায়। কিছুতেই কন্ট্রোল হারলে চলবে না আজ। হাত মুঠো হয়ে আসতেই চাইছে তার। অনুভূতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনা হাত মুঠো হয়ে আসে তার। শরীরের রগগুলো স্পষ্ট হয়ে উঠছে। সেই অনুভূতি হোক ভালোবাসা কিংবা নৃশংসতার। শুনছেন, একটু কাছে আসবেন? চিত্রা দু চোখে ভরা আকুতি। ফারাজ মনকে নিয়ন্ত্রণ করে চোখ তুলে তাকায়। উপর থেকে নিচ অব্দি চিত্রার ভেজা শরীরের দিকে চেয়ে একটা শুষ্ক ঠোক কিলে। তার কঞ্চমণি বারংবার উপর নিচ উঠানামা করছে। চিত্রা নিচ থেকে ফারাজকে কাছে ডাকছে। ফারাজ কি করে দূরে দাঁড়িয়ে থাকতে পারে? ডাকার উদ্দেশ্য যাই হোক না কেন, ফারাজ তো জানে তার কাছে যাওয়ার উদ্দেশ্য কি। ফারাজ নিঃস্বাপর চোখে গভীর কণ্ঠে চিত্রার দিকে চেয়ে নিজের সাদা শার্টের বোতামে হাত রেখে বলল, ক্ষমা করবেন বিবিজান, আপনার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। ফারাজ এগিয়ে আসে চিত্রার দিকে। চিত্রা বুঝতে বাকি রয় না ফারাজের যে মতলব সুবিধা না। সে একবার পিছিয়ে যায়। দেখুন, এখানে না। সবখানেই। ফারাজ বাঁকা হেসে ঝর্ণার নিচে দাঁড়িয়ে কাছে টেনে নিল চিত্রাকে। চিত্রা চুপ। প্রতিরোধের ইচ্ছে ছিল হয়তো, এখনো আছে, তবে শরীর সে ইচ্ছার সঙ্গে সাজুচ্য রাখতে পারছে না। জ্বরের ক্লান্তিতে তার হাত দুটো কাঁপছে, চোখ দুটো আধ বোঝা। ফারাজের আঙুল ধীরে ধীরে উঠে চিত্রার গিবাবে অদর স্পর্শ করল। স্পর্শ নয়, এ যেন দাবি, এ যেন ভালোবাসা, বুনো অধিকার। ফারাজের উষ্ঠের পরশ চিত্রাকে ছুঁয়ে যেতেই তার ছোট্ট শরীরটা কেঁপে উঠল। ফারাজ তা দেখে হাসলো শুধল। এখনই ভয় করছে? থেমে পুনরায় হেসে গান ধরল। अभी तो ये पहली मंजिल है। সন্ধ্যার ধোয়াচ্ছন্ন অন্ধকারে পরিবেশ কেমন যেন গুমোট হয়ে আছে। বৃষ্টির জলধারা যেখানে স্নিগ্ধতা ছড়ানোর কথা সেখানে উল্টো এক প্রকার অস্বস্তিকর ভ্যাপসা উষ্ণতা ঘনীভূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশের ভারী মেঘমালার নিচে বাতাস নিস্তব্ধ, আর্দ্রতা বাতাসের প্রতিটি কোণায় জমাট বেঁধে রয়েছে। ফারাজ বাড়িতে নেই। চিত্রা জ্বর কমে গেছে, শরীরেও আর কোনো দুর্বলতা বোধ হচ্ছে না। সন্ধ্যার আগে ফারাজ তাকে শুধু ঔষধ খাবার খাইয়ে বাইরে গেছে। সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে থেকে একঘেয়েমিতে চেপে ধরেছে চিত্রাকে। আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? মন যেন হাঁপিয়ে উঠেছে। চিত্রা স্থির করলো একটু বাগানে গিয়ে হাঁটবে। মিতালিকে ডেকে সে তার সিদ্ধান্ত জানালো, কিন্তু মিতালির সঙ্গে সঙ্গেই আপত্তি তুলল। এমন সময় বাগানে যাওয়ার কি দরকার? কয়েকদিন আগেই তো সেখানে 2টা লাশ পাওয়া গেছে। তবে চিত্রা সে কথা কান দিল না। মন স্থির করে ফেলেছে, নিষেধ শুনলে চলবে না। ঠিক তখনই আয়শা এগিয়ে এসে বলল, আমি তোমার সঙ্গে যাব। চিত্রা তাকেও নিজের সঙ্গে নিয়ে যায়। বাগানের অন্তিম প্রান্তে কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কর্মরত নারী শ্রমিকদের বেশিরভাগ কাজ শেষে নিজের বাড়িতে ফিরে যায়, হাতে কোনো কয়েকজনই ছাড়া। মিতালি তাদের একজন। যদিও তার নিজস্ব বাড়িঘর পরিবার আছে, তবে সে কাজ নেওয়ার আগে বলে রেখেছিল এখানেই থাকবে। তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর সে সৎ মায়ের অত্যাচারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর কতদিন সহ্য করা যায়? মুক্তির আশায় সে এখানে আশ্রয় নিয়েছে। আয়শাও দাদিকে নিয়ে এখানেই থাকা শুরু করেছে। অন্ধকার বাগানে তিনজনই ধীরে ধীরে এগিয়ে চলেছে। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মিতালির ফোন বেজে উঠল। চিত্রা একবার চোখ ফিরে তাকালো, তারপর আবারও হাঁটা শুরু করলো। সে বড় করে ঘুমটা টেনে নিয়েছে। শরীর থেকে জ্বর পুরোপুরি সরে যায়নি, তবুও গুমট ঘরের দেয়ালের মাঝে বন্দি থাকাটা যেন আরো অসহনীয়। তাই সে বাইরে এসেছে নীরবতার মাঝে শ্বাস নিতে, গাঢ় অন্ধকারের গভীরে প্রশান্তি খুঁজতে। মিতালি, তোমার ফোনটা দেয়া যাবে? বলল চিত্রা। মিতালি কোনো জবাব দিল না, শুধু নিঃশব্দে নিজের বাটন ফোনটা চিত্রার দিকে বাড়িয়ে দিল। তবে খানিকটা দ্বিধার সুরে বলল, খালু জানলে সমস্যা হইব না তো? চিত্রার কণ্ঠে নিরাসক্ত আকাঙ্ক্ষা ফুটে উঠল। সে জানবে কিভাবে?
কেবল একটা কণ্ঠ শুনতে চাইছে মন, শুনেই কল কেটে দিব। ফোনটা হাতে তুলে নিয়ে একটু আড়ালে সরে গেল। ঠিক তখনই কর্মীদের থাকার দিক থেকে একটা লোক মিতালির দিকে এগিয়ে এলো। তার পরনে সাদা শার্ট আর লুঙ্গি। বয়স খুব একটা কমও নয়, আবার খুব বেশিও বলে মনে হয় না। অন্ধকারে মিতালির মুখ চিনতে দেরি হলো না লোকটার। এই মিতালি, এদিকে আয়। মিতালি পা বাড়ায় না, স্থির দাঁড়িয়ে থাকে। লোকটা মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে তাকে কাছে ডাকছে। বিরক্ত হয় মিতালি, একবার চোখ ফেরলো চিত্রার দিকে। কোথায় সে? হুট করে কই চলে গেল? উনি তোমাকে বিরক্ত করছে? বলো আমায়, শালাকে একেবারে ময়লা খাইয়ে ছাড়বো।